ॐ परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्दनमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानन्दप्रेमानन्दस्यान्ने वय्ये च पार्षदा रामकृष्णगतप्राणां सर्वांस्तान् प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे। স্বামীজির কথা আমরা যদি নিজেদের কথা ভাবি তাহলে প্রথমেই আমি এই রকম একটি ভাবনা আসে। আবার ঠাকুর বলছেন আমি খোঁজো, আমি খুঁজতে গেলে তিনি বেরিয়ে পড়েন, আমি কি তিনি ছাড়া। সেই রকমই স্বামীজির কথা বলতে গেলে ঠাকুরের কথা এসে পড়ে। মনে হয় একাধিক জন বলেছেন ঠাকুরকে বুঝতে জানতে গেলে আগে স্বামীজিকে বুঝতে পড়তে জানতে হবে। এই কথাটি থেকে দুটো অ্যাপ্রোচ হতে পারে, আসতে পারে একটা কিন্তু। প্রথম যে অ্যাপ্রোচ বা যে দৃষ্টিভঙ্গি সেটি লিনিয়ার বা সরল রৈখিক, একরৈখিক, যে ঠাকুর মা তিনি আমাদের পিতা মাতার মতো, তাদের ছেলে স্বামীজি, তাঁর মানসকন্যা নিবেদিতা, তাঁর ভাবশিষ্য সুভাষ অরবিন্দ প্রভৃতি নাম জানা না জানা অগণন সন্তান। সুতরাং এদের বুঝতে গেলে এইভাবে পরম্পরায় বুঝতে হবে। আবার দ্বিতীয় একটি কিন্তু এসে পড়ে, যেটি বলছিলাম যে ঠাকুরকে বুঝতে গেলে তো স্বামীজিকে পড়তে হবে, কিন্তু স্বামীজি তো একা নন। তাহলে ঠাকুরকে বুঝতে গেলে স্বামীজি এবং তার সমসাময়িক অন্যান্যদেরও বুঝতে হবে, জানতে হবে, তার গুরুভ্রাতাদের বা অন্যান্য পার্ষদদের, কি ত্যাগী কি গৃহী। মাঘ ফাল্গুন 1432 অর্থাৎ এই ফেব্রুয়ারি 2026 স্বামীজির কথার থিম ভাবতে গিয়ে দুটি বিষয় মনে পড়ে। এক, ঠাকুর স্বপার্ষদ এসেছিলেন, তিনি ত্যাগী গেহী সেব্য নিত্য এবং তিনি সবার ঠাকুর। তারা কলমির দলের মতো, আলাদা করা যায় না, একজনকে টানলেই অন্যেরা এসে পড়েন। উদাহরণ হিসাবে আমরা ভাবতে পারি সূর্য কি তার নানান রঙের রশ্মি ছাড়া ব্রহ্মকমল ফুল ও তার হরেক পাপড়ি, অমৃত সাগরের জল ও সেই তরঙ্গের, সমুদ্রের তরঙ্গের হিল্লোল কল্লোল, এদের আলাদা করা কঠিন। আর দ্বিতীয় যেটি, একটি বই রয়েছে ফার্স্ট মিটিংস উইথ শ্রী রামকৃষ্ণ। ঠাকুরের কাছে তার ত্যাগী শিষ্যরা যে আসছেন, প্রথম দর্শনে তাদের কি অনুভব, কি অভিব্যক্তি ঠাকুরের। তেমনি ফার্স্ট বা অন্তত সব ক্ষেত্রে প্রথম দর্শনের কথা জানা যায় না, কিন্তু মিটিংস উইথ স্বামী বিবেকানন্দ, স্বামীজির সাথে তার গুরু ভাইদের সাক্ষাৎ বা প্রথম দর্শন কিভাবে কি হয়েছিল, সেটি আজকে আমরা কিছু কিছু দু একটি ব্যতিক্রম থাকবে, কিন্তু অধিকাংশ ত্যাগী পার্ষদ যারা
তাদের সঙ্গে স্বামীজির আদান প্রদানের দিকটি অনুধ্যান করব। একদিন ঠাকুর তার কয়েকজন যুবক ভক্তের সঙ্গে সুবোধের পরিচয় করে দিলেন। শরৎ ও শশীকে দেখে সুবোধ ভেবেছিল এদের দাড়ি আছে, এরা বোধহয় ব্রাহ্ম, না হয় নিশ্চিত পূর্ববঙ্গবাসী হবে। কারণ সুবোধ অর্থাৎ শুদ্ধানন্দজি তার বাড়ির কাছেই কয়েক ঘর পূর্ববঙ্গীয় লোক ছিল, যাদের সকলেরই দাড়ি রয়েছে, অনেকেরই। পরিচয় শুনে বুঝলেন তারা কলকাতার লোক এবং চাপাতলায় তাদের বাড়ি। শরৎ ও শশীকে ঠাকুর বলে দেন, দেখ তোরা নরেনের সঙ্গে এর আলাপ করিয়ে দিস। নরেন বড় ভালো, যেমন লেখাপড়ায় তেমনি বলতে কইতে গাইতে বাজাতে এখানে প্রায়ই আসে, আমাকে খুব ভালোবাসে। নবাগত ভক্তকে সম স্বভাবাপন্ন অপরাপর ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া ঠাকুরের শিক্ষাদান প্রণালীর একটি বৈশিষ্ট্য ছিল। ছোকরা ভক্তেরা কাশীপুরে বাগানে থেকে রাত দিন তার সেবা করেছিল। তার অদর্শনের পর অনিচ্ছা সত্ত্বেও কলের পুত্তলিকার মতো কেউ কেউ নিজের বাড়িতে ফিরে গেলেন। ঠাকুর কাউকেও সন্ন্যাসের বাহ্য চিহ্ন দিয়ে যাননি। তারা লোকের কাছে দত্ত, ঘোষ, চক্রবর্তী, ঘোষাল ইত্যাদি উপাধিযুক্ত হয়ে পরিচিত ছিলেন, কিন্তু ঠাকুর তাদের অন্তরে ত্যাগী করে দিয়েছিলেন। কথামৃতে এইরকম থেকে উদ্ধৃত হলো। পাশাপাশি আর দিন বিধিমত ক্রিয়া সমাপনে সন্ন্যাস ছিলেন প্রভু ভক্ত 10 জনে, নরেন্দ্র, যোগেন্দ্র, লাটু, নিত্য নিরঞ্জন, বাবুরাম, কালীচন্দ্র, বণিক নন্দন, সুন্দর, শরৎ, শশী, তারক, ঘোষাল, শেষজন নাম তার মুরব্বী গোপাল। রাখাল ছিল না আজি গিয়াছিল ঘরে, পশ্চাৎ সন্ন্যাস প্রাপ্ত হইলা গোচরে। তা বরানগর মঠে ঠাকুরের অদর্শনের পর যখন তারা আছেন, তখন একদিন সুবোধের ইচ্ছা হলো পায়ে হেঁটে নবদ্বীপে যাবেন। পথে এক ব্রাহ্মণ তাকে শিখিয়ে দিয়েছিল, নাম ধাম পরিচয় কেউ জিজ্ঞাসা করলে বলবে যে আমার 3 কুলে কেউ নেই। আর সুবোধ সরল, সেও ভাবছে আমি নিঃসঙ্গ আত্মা, সুতরাং এই জিজ্ঞাসা করলে তিনি ওই রকম বলছেন। এদিকে বাড়িতে চিন্তা পড়ে গেছে এবং পিতা মাতা তো বটেই, তার মায়ের, গর্ভধারিণী মায়ের অনুরোধে অনুজ ভ্রাতা, তার নামও আছে সিদ্ধেশ্বর ঘোষ, তার বিবৃতি রয়েছে যে এই নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর তাদের চিন্তার কথা। তাই এরা সব বরানগর মঠে সংবাদ নিতে এসেছেন। কিছুদিন পরে সুবোধ কলকাতায় ফিরলে শোনা যায় স্বামীজি তাকে তিরস্কার করেন, বলেন আমায় বলে গেলেও তো পারতিস, বাড়িতে চিঠি দিস নাই তুই, কি রে তোর ভাই আহা ছেলে মানুষ এখানে 4-5 দিন খবর নিতে এসেছিল, এমন অযথা মাকে কাদাস নে। আমরা দেখি যে ভগবান শ্রী রামকৃষ্ণের 2 অন্তরঙ্গ ঈশ্বরকোটি পার্ষদ, স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ, এরা কিন্তু দূর সম্পর্কের আত্মীয় ছিলেন এবং এদের প্রথম দেখা কুস্তির আখড়ায়, সিমলে পাড়ায় কাছেই বাড়ি ছিল বা থাকতেন একসাথে। সিমলা পল্লীতে তাদের কৈশোর একসাথে অতিবাহিত হয়। রাজা মহারাজ তো শিকরাকুলিন গ্রামে জন্মেছিলেন, কিন্তু ওই কৈশোরকাল স্বামীজির সাথে কুস্তির আখড়া, এখানে নাম নেই বইতে, হতে পারে অম্বু গুহের কুস্তির আখড়ায় প্রথম তাদের সাক্ষাৎ এবং 9 দিনের বড় ছোট এরা। বইতে রয়েছে পূজনীয় প্রভানন্দজির লেখনী, ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছিলেন সর্বভাবের আশ্রয়, তাহাকে কেন্দ্র করিয়া খাপ খোলা তলোয়ার
নরেন্দ্রনাথ যেন জ্ঞান কৃপান লইয়া খেলিতেছেন, এদিকে স্বভাব কোমল রাখালচন্দ্র ভক্তির রজ লইয়া মাতিয়াছেন। মধ্যাহ্ন মার্তণ্ডের ন্যায় স্বামীজির ভাস্বর শক্তি অন্যায় অসুচি নাশ করিয়া জগতে সত্য প্রতিষ্ঠা করিতে উদ্যত হইয়াছে। অপরপক্ষে স্নিগ্ধোজ্জ্বল চন্দ্রমার ন্যায় মহারাজের অনাবিল প্রেমধারা সংসারবাসীর হৃদয়ে শান্তি সুধা সিঞ্চন করিয়া তাহাদিগকে ভগবৎ অভিমুখী করিয়াছেন। তা মহারাজ বলতেন, ঠাকুর তার ভিতর দিয়ে জগতে প্রকাশ হয়েছেন, তার কথা ঠাকুরের কথা বলে জানবি। স্বামীজি সম্পর্কে রাজা মহারাজ বলছেন, ঠাকুর এত বড় ছিলেন যে সাধারণ মানুষের মন দিয়ে তাকে বোঝা শক্ত। স্বামীজি সাধারণ মানুষের উপযোগী করে সর্বসাধারণের সামনে তাকে ধরে গেছেন। আবার স্বামীজি রাজা মহারাজ সম্পর্কে বলছেন, রাজার স্পিরিচুয়ালিটি আঁকড়ে পাওয়া যায় না। ঠাকুর যাকে ছেলে বলে কোলে করতেন, আদর করে খাওয়াতেন, একসঙ্গে শয়ন করতেন, তার কি তুলনা হয়? রাজা আমাদের মঠের প্রাণ, সত্যিই আমাদের রাজা। এই প্রাণপ্রিয় গুরুভ্রাতা এবং প্রাণপ্রিয় কথাটি কোনো অত্যুক্তি নয়। স্বামীজি পত্রে রাজা মহারাজকে অভিন্ন হৃদয়েষু বলে সম্বোধন করতেন। তা এই গুরুভাই স্বামীজির ইচ্ছা পূরণ করার জন্য মহারাজ গুরুভাই আপ্রাণ চেষ্টা করতেন। এমনকি শুধু স্বামীজি নয়, তার পরিবারের সঙ্গে মহারাজের নিকট আত্মীয়ের সম্পর্ক পরিলক্ষিত হতো এবং তার জননী ও ভাইদের নির্ভরযোগ্য অভিভাবকের দায়িত্ব মহারাজ তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। দুরন্ত ঝঞ্ঝাবাত্তার মতো স্বামীজির কর্মচাঞ্চল্যের অন্তরালে যে গভীর প্রেম ছিল, মহারাজের সঙ্গে সে নিগুড় সম্বন্ধ চিরবিদ্যমান ছিল। স্বামীজি চিঠিতে লিখছেন, গুরুদেবের কাজ এগোচ্ছে না, এই দুঃখ। তাঁর কাজ কিছুই আমার দ্বারা হলো না, এই আফসোস। তোমাদের কত গাল দিই, কটু বলি, আমি মহা নরাধম। আজ তাঁর অর্থাৎ ঠাকুরের জন্মদিনে তোমাদের পায়ের ধুলো আমার মাথায় দাও, আমার মন স্থির হয়ে যাবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। স্বামীজি বলতেন, আমাকে সবাই ত্যাগ করতে পারে, কিন্তু আমি জানি রাজা আমাকে কখনো ছাড়বে না। আর দুনিয়ার কেউ যদি আমার গালাগাল সহ্য করে থাকে, সে একমাত্র রাজা। আমরা অভেদানন্দজির আমার জীবন কথা সেই বইয়ের কাশীপুর পর্বের থেকে পাঠ করি। সেখানে লেখা, মহারাজের লিখিত, অভেদানন্দজি কালী মহারাজের, এসো এবং সঙ্গে সঙ্গে জপ, ধ্যান, সাধন, ভজন প্রভৃতিতে নিযুক্ত থাকব। কিছুক্ষণ পদচারণা করে নরেন্দ্রনাথ আমাদের সকলকে নিয়ে বাগানের একটি গাছতলায় উপবিষ্ট হলেন। পৌষ মাসের রাত্রি, বেশ ঠান্ডা পড়েছে। সকলেই অত্যন্ত শীত অনুভব করতে লাগলাম। আমাদের সামনে শুকনো ডালপালার স্তূপ রয়েছে দেখে নরেন্দ্রনাথ তাতে অগ্নি সংযোগ করে বলল, সাধুরা শীত নিবারণের জন্য ধুনি জ্বালায়, আমরাও আজ ধুনি জ্বালিয়ে এখানে বসে ধ্যান করি, এসো। সেই প্রজ্বলিত অগ্নিতে শুষ্ক ডালপালা চারিদিক থেকে সংগ্রহ করে সকলে অগ্নয়ে স্বাহা বলে আহুতি প্রদান করতে লাগলাম এবং মনে মনে চিন্তা করলাম, অন্তরের বাসনা সমূহকে ব্রহ্মাগ্নিতে হোম করছি। এইরূপ চিন্তায় মগ্ন হয়ে সকলে ধ্যানস্থ হয়ে বিমল আনন্দ উপভোগ করতে করতে রাত্রি শেষ হয়ে গেল। সেই অবধি প্রত্যেক রাত্রিতে আমরা আপন আপন পালা বা কর্তব্য শেষ করে
পূর্বের ন্যায় আগুন জ্বালিয়ে ধুনির পাশে বসে ধ্যান, বেদান্ত বিচার, গীতাপাঠ ও শাস্ত্রালাপ করতাম। তারপর শঙ্করাচার্যের মোহমুদ্গর ও নির্বাণ শতকের স্তোত্রগুলি আবৃত্তি ও তাদের অর্থ ধ্যান করতাম। সেই সময় থেকেই আমি ও শরৎ, স্বামী শারদানন্দ, নরেন্দ্রনাথের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে তার সমস্ত আদেশ পালন করতাম এবং ছায়ার ন্যায় তার সঙ্গে সঙ্গে থাকতাম। নরেন্দ্রনাথ আমার ও শরতের নাম দিয়েছিল কেলুয়া ও ভুলুয়া। কখনো কখনো অষ্টাবক্র সংহিতা বা যোগবাশিষ্ঠ পাঠ করা হতো, কখনো ভাগবতের গোপীগীতা আবৃত্তি করা হতো। নরেন্দ্রনাথ সুমধুর কণ্ঠে রামপ্রসাদী গান, ব্রহ্মসঙ্গীত এবং শ্রী শ্রী ঠাকুর যে সকল গান গাইতেন সেই সকল গেয়ে আমাদের সকলকে মাতিয়ে রাখত। আবার কখনো বা আমরা জয় রাধে বলে সংকীর্তনে মেতে নৃত্য করতাম। আমরা কাশীপুরে দেখলাম তাদের ঠাকুর তখনও রয়েছে, তারই ফাঁকে ফাঁকে পার্ষদেরা কীভাবে কাটাচ্ছেন। 1886 অক্টোবর মাসে কাশীপুর উদ্যানবাটির কাছে বরানগরে পোড়ো বাড়িতে প্রথম মঠ স্থাপিত হয়। সেখানে আপনারা জানেন যে বলরাম মন্দির থেকে শ্রী গুরুর পবিত্র দেহাবশেষ কিছুটা নিয়ে এসে তারা একত্রে রয়েছেন এবং সংসারের তাপদগ্ধ বা ভক্তরা যারা অন্যান্য ঠাকুরের, তারা মাঝে মধ্যে এসে খোঁজ খবর নিতেন। তা এই শ্রী গুরুর বিরহবোধের তীব্র অনুভূতি তখন তাদের মনে। এই সময়ের একটি সুন্দর চিত্র আমরা গঙ্গাধর মহারাজ লিখিত স্মৃতিকথায় পাই। এটা হচ্ছে তখন ঠাকুরের শরীর চলে গেছে, স্থূল শরীর তিনি ছেড়েছেন। ঠাকুরের অন্তর্ধানের ধানের পর নরেন্দ্র প্রমুখ আমরা কয়েকজন গুরু ভাই যখন অনাথ অসহায় ব্যাকুল চিত্তে বরানগর মঠ হইতে কোনোদিন কাকুরগাছি পর্যন্ত গিয়া ওয়া গুরুজি কি ফতে শ্রী গুরুর এই জয়ধ্বনি করিতে করিতে ঠাকুরের গৃহী ভক্তদের বাড়ি বাড়ি গিয়া রাত্রি প্রায় 8টার সময় ক্ষুধাতুর অবস্থায় উপেন্দ্রের সেই ছোট দোকানটিতে পৌঁছিতাম। উপেন্দ্র তৎক্ষণাৎ এক চাঙারি নানা প্রকার খাবার ও দোনা দোনা পান খাওয়াইয়া আমাদের তাজা করিয়া দিত। বিডন গার্ডেনের ধারে ছ্যাঁকড়া গাড়ির আড্ডা ছিল। গাড়োয়ানরা বরানগর, কাশীপুর, 4 পয়সা বলিয়া হাঁকিত। ভাড়া দিয়া উপেন্দ্র আমাদের সেই গাড়িতে তুলিয়া দিত। এইরূপ কতদিন যে সে আমাদের খাওয়াইয়া বরানগরের গাড়িতে চাপাইয়া দিত তাহা বলা যায় না। এই ঠাকুরের বিয়োগ ব্যথায় গঙ্গাধরের মনেও খুব দুঃখ বা অভাববোধ জেগেছে। তার মনে জীবনী গ্রন্থে রয়েছে যে কোথায় গেলে আবার ঠাকুরের দেখা পাওয়া যায়, এই চিন্তা করতে করতে তার মানস নয়নে ভেসে উঠেছিল যে ছোটবেলায় বাল্যকালে সাধু মুখে তিনি হিমালয়ের কথা, শিবালয় হিমালয়ের প্রশংসা ঠাকুরের মুখেও শুনেছিলেন আর ছোটবেলাতেও শুনেছিলেন। তা তিনি হিমালয়ের দিকে পাড়ি দিয়েছেন। এরপর 1889 খ্রিস্টাব্দের গাড়োয়াল শ্রীনগর, সেইখানে তিব্বতী লামার পোশাক পরে গঙ্গাধরের হিম ঝলসানো কালো মুখ দেখে দূর থেকে মহাপুরুষজি তারকদা চিনতে পারেনি। গঙ্গাধরই দাদা দাদা বলে ডেকে ওঠেন। আর তারকদা বলছেন, গঙ্গা গঙ্গা তুই বেঁচে আছিস, তোর জন্যে যে মঠে কান্নাকাটি পড়ে গেছে। আসলে শিবানন্দজি গঙ্গাধর মহারাজকে জানান নিজেদের, এর মধ্যে এরা সন্ন্যাস নিয়েছেন হোম করে, যখন তিনি হিমালয়ে সন্ন্যাস গ্রহণের কথা জানান
কিন্তু তারপরেও দুজনে কেদারের পথে যান। গঙ্গাধর মহারাজ তিনবার লাসা যেতে না পেরে শেষে লাদাখে যাবেন এরকম মনস্থ করেছেন। ইরানি দলপতি তাকে বলছে, আপনি ইরানি ব্যবসায়ী বলে পরিচয় দিলে আপনাকে লাসায় পৌঁছে দেব। আবার কাশ্মীরি শাল ব্যবসায়ীরাও তাকে বলেন, আপনাকে একটি মাত্র মিথ্যা কথা বলতে হবে যে আপনি লাদাখি মুসলমান। গঙ্গাধর মহারাজ কভি নেহি হো সকতা, অর্থাৎ আমি সাধু, আমার দ্বারা এ কাজ কখনো হতে পারে না, এইরূপ বলে লাসা যাওয়ার বাসনা মন থেকে দূর করেন এবং নভেম্বরে তিনি ওই লাদাখের দিকে যাবেন। সেখানে স্থানীয় গভর্নর নিজের বাড়িতে প্রথমে তাকে খাতির করেন, কিন্তু লাদাখের ইংরেজ কমিশনার, উর্দু ও ফার্সি ভাষার শিক্ষক, কমিশনার যিনি, তার যে শিক্ষক, তিনি কিন্তু গঙ্গাধরকে চর সন্দেহ করে গভর্নরের কাছে বলেন, ইনি একজন বিদেশি লোক, নিশ্চয়ই কোনো রাজনৈতিক উদ্দেশ্য, বাইরে সাধু সেজে থাকেন, এইসব করে শেষে তিনি ওই কাশ্মীরের দিকে তিব্বতীদের সঙ্গে যখন যাচ্ছেন, তখন এক কাশ্মীরি পণ্ডিত তাকে রাজার পরোয়ানা দেখিয়ে পরদিন ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করতে বলেন। ব্রিটিশ রেসিডেন্ট নিসবেট সাহেবের হুকুমে তিনি আটক হয়ে পড়েন, আটকা পড়ে যান, নজরবন্দি থাকেন বেশ কিছুদিন। সেই অবস্থায় তিনি চিঠিও লেখেন, অথচ রেসিডেন্ট তখন শিয়ালকোটে থাকতেন, ফলে মুক্তি হচ্ছে না তার, নজরবন্দি অবস্থাতেই কাটাচ্ছেন। এমন সময় গঙ্গাধরের মনে নতুন সংকল্প জাগল। লাসা যাওয়া যখন হলো না, তখন কারাকোরাম পর্বত অতিক্রম করে প্রাচীন সভ্যতার জন্মভূমি মধ্য এশিয়া, মিডল ইস্ট ঘুরে আসব। স্বামীজি যথার্থই বলতেন যে গঙ্গা, তোর পায়ে চাকা রয়েছে। তা এই সময় মঠের থেকে, বরানগরের মঠ তখন, প্রতি চিঠিতে তাকে ফিরে আসার আহ্বান আসতে থাকে। নরেন্দ্রনাথ পত্রে গঙ্গাধরকে জানালেন যে তিনি গাজীপুরে রয়েছেন। জীবনী গ্রন্থ বলছে, অন্নদানন্দজির লিখিত জীবনী গঙ্গাধর মহারাজের, স্বামীজি কখনো শাসনের সুরে বলছেন, তুমি ভ্রমণ ত্যাগ করে এক জায়গায় বসে পড়ো। আবার কখনো বা স্নেহের সুরে লিখছেন, তোমার পত্রে হিমালয়ের বর্ণনা পড়ে আমার হিমালয় ভ্রমণের বাসনা হচ্ছে। তুমি সব পথঘাট জানো, তোমার সঙ্গে হিমালয় ভ্রমণ করব, একসঙ্গে কোথাও তপস্যা করব। অতএব তুমি আমার সঙ্গে গাজীপুরে মিলিত হও। তো স্বামীজিকে এরা সবাই খুব ভালোবাসতেন। স্বামীজি তো এদের ঠাকুরের যেমন নয়নের মণি, এদেরও তেমনি হৃদয়ের ধন। তাই এই স্বামীজির আহ্বান যেই পেলেন, গঙ্গাধর মহারাজ স্বামীজির দর্শনের আকাঙ্ক্ষায় কাশী হয়ে গাজীপুরে আসলেন। কিন্তু স্বামীজি তখন সুরেশ মিত্রের অসুখের সংবাদ পেয়ে কলকাতায় চলে এসছেন। আমরা জানি যে পশ্চিম ভারতেও এরা একে অপরকে অনুসরণ করে অনেক পথ অতিক্রম করেছে। গঙ্গাধর মহারাজ স্বামীজিকে খুঁজতে এক জায়গায় যাচ্ছে, গুজরাটের ওই দিকে, সেখান থেকে স্বামীজি আর একটা জায়গায় চলে গেছে। এরমভাবে অনেকটা তারা, যেখানে পশ্চিম ভারতের মতো এখানেও দেখি যে যখন গাজীপুরে গঙ্গাধর মহারাজ আসলেন, স্বামীজি কলকাতায় চলে এসছেন। গঙ্গাধর মহারাজ এইদিকে আসার চেষ্টা করছেন। শীতের দেশ থেকে গরমের এই দিকে আসার ফলে তার একজোড়ি হয়ে অসুস্থ হয়ে পড়েন। অবশেষে জুন মাসে 1890-এর প্রথম সপ্তাহে তিনি বরানগর মঠের যাত্রা করলেন। ডাক গাড়িতে, মেল ট্রেনে বোধহয়, হুগলি বা যেই ট্রেনে হয়তো চিঠি বিলি করা হতো সেই সময়, ডাক গাড়িতে হুগলি পর্যন্ত এসে গঙ্গাধর মহারাজ প্যাসেঞ্জার ট্রেনে উঠে বালি স্টেশনে কাছেই আসলেন। তার ইচ্ছা হলো দক্ষিণেশ্বর দর্শন করে বরানগর মঠে পৌঁছাবেন। কিন্তু এই বালি স্টেশনে একটা ঘটনা হলো যে পুলিশ কর্মচারী যিনি অন ডিউটি ছিলেন, কর্তব্যপরায়ণ, জীবনী গ্রন্থ বলছেন, তিনি এই পরিব্রাজককে আটক করে হাওড়ায় নিয়ে চলে গেলেন। সেখানে থানায় আপনি কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, এই সকল প্রশ্নের যথাযথ উত্তর প্রদত্ত হলে
একজন পুলিশ কর্মচারী গঙ্গাধর মহারাজকে সঙ্গে করে বরানগর মঠে নিয়ে এসে নেতা নরেন্দ্রনাথকে বললেন, আপনি দয়া করে লিখে দিন যে ইনি আপনাদেরই একজন গুরু ভাই ইত্যাদি। এই অবধি তো ঠিক আছে জগতের নিয়মে। এর পরের অংশটি বেশ অদ্ভুত। সেই সময় মহাপুরুষ মহারাজ শিবানন্দজি কলম ধরে বসে আছেন, স্বামীজিকে লিখে দিতে হবে। স্বামীজি তো নিজে লিখবেন না, স্বামীজি বলা মাত্রই তিনি লিখতে আরম্ভ করবেন। সেইভাবে কলম ধরে বসে আছেন। এমন সময় স্বামীজি কাগজখানা ছিনিয়ে নিয়ে তেজোদৃপ্ত কণ্ঠে বললেন, লিখে দেব আবার কি। তার তীব্র ভ্রুকুটি দেখে বেগতিক বুঝে সেই পুলিশ কর্মচারী চলে গেল। স্বামীজি তৎক্ষণাৎ সেই কাশ্মীরের রেসিডেন্টকে পত্র দিলেন, সাধু সন্ন্যাসীদের প্রতি অত্যাচার হলে আমরা বাধ্য হয়ে ব্রিটিশ সাম্রাজ্যের বাইরে কোথাও কলোনি করব। আমরা সাধু সন্ন্যাসী, ধর্মই আমাদের জীবন, যাতে ভবিষ্যতে এরূপ অত্যাচার না হয় তার বিহিত করবেন। কয়েকদিন পর কাশ্মীরের রেসিডেন্ট কলকাতায় পুলিশ বিভাগে লিখেছিলেন, গঙ্গাধর বাবাকে আমরা জানি, মানে পুলিশেরও ছাড়পত্র পাওয়া গেল, তিনি সাধু, কোনরূপ রাজনৈতিক আন্দোলনে জড়িত নন, তাহাকে সন্দেহ করিবার কোনো কারণ নাই। আমরা দেখি স্বামী ত্রিগুণাতীতানন্দজির একটি ইংরেজি জীবনী গ্রন্থ লিখেছেন মেরি লুই বার্ক। সেখান থেকে কিছু অংশ দেখি যে তিনি বলছেন যে শুদ্ধানন্দজি, যিনি স্বামীজির শিষ্য ছিলেন, সুধীর মহারাজ, তিনি ত্রিগুণাতীতানন্দজির একটু কাছের লোক, নিকটজন ছিলেন। তা সময়ে স্বামীজি এই নিজের শিষ্য সুধীর মহারাজ বা শুদ্ধানন্দজিকে একটি চিঠি লিখছেন, আবার গঙ্গাধর মহারাজকে একটি চিঠি লিখছেন। শুদ্ধানন্দজিকে লিখছেন, অখণ্ডানন্দ মহুলাতে অদ্ভুত কর্ম করেছে বটে, কিন্তু কার্যপ্রণালী ভালো বলে বোধ হচ্ছে না। মনে হয় তারা একটা গ্রামেই তাদের শক্তিক্ষয় করছে, তাও কেবল চাল বিতরণের কার্যে। এই চাল দিয়ে সাহায্যের সঙ্গে সঙ্গে কোনরূপ প্রচার কার্যও হচ্ছে, কই এরূপ তো শুনতে পাচ্ছি না। আর অখণ্ডানন্দজিকে লিখছেন, যে প্রকার আমাদের কলকাতার মঠ, ওই নমুনায় প্রত্যেক জেলায় যখন এক একটি মঠ হবে, তখনই আমার মনস্কামনা পূর্ণ হবে। প্রচারের কার্যও যেন বন্ধ না হয়, এবং প্রচার অপেক্ষাও বিদ্যা শিক্ষাই প্রধান কার্য। ত্রিগুণাতীতানন্দ নিঃসন্দেহে তার প্রাণপ্রিয় স্বামীজির এই সকল ভাবধারা ও নির্দেশনার বিষয়ে সচেতন ছিলেন। কারণ ওই দুটো চিঠি 1897-এর, আর আগস্ট 1897-এ দিনাজপুরে, উত্তরবঙ্গের একটি জেলা, সেখানে বিরলে, BIROLE রয়েছে, এখন জানি না উচ্চারণ বিরল হবে না বিরলে হবে, সেই গ্রামে প্রাক স্বাধীনতার সময়কার সেখানে সেবা কার্য করেছিলেন ত্রিগুণাতীতানন্দজি, এবং দুর্ভিক্ষ বা অভাবজনিত ত্রাণ কার্যে রামকৃষ্ণ মিশনই তখন প্রতিষ্ঠা হয়ে গেছে মে মাসে, এটা আগস্ট মাসের কথা, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি অখণ্ডানন্দজিকে লেখেন যে, আমি মনে করি না আমার সেবা কার্য তোমার মতো অতটা সফল হবে এবং ততটা গরিমময় হবে। তুমি জানো আমি খুবই নিঠুর ও নির্দয়। আমি এখন 42টা গ্রামে সেবা করছি। মনে করি খুব অল্প সময়ের মধ্যেই আমার সেবিত লোকসংখ্যা 300 হয়ে দাঁড়াবে। প্রতি মন চাল 5 টাকা থেকে 8 টাকা দামে কেনা হচ্ছে। স্বামীজির ইংরেজি জীবনী থেকে জানা যায় 2 মাসের মধ্যে 84টি গ্রামে, 42টি গ্রামের কথা চিঠিতে রয়েছে, সেটি বেড়ে 84টি গ্রামে, এবং সরকার সেই তাদের যে সেবা কাজ, তাদের চাল কিনতে, অল্প দামে চাল কিনতে অনুমতি তো দিয়েই ছিল। এবং ত্রিগুণাতীতানন্দজি প্রচণ্ড এমনিই পরিশ্রমী ছিলেন, আর এই 84টি গ্রামের প্রতিটির প্রকৃত প্রয়োজন নির্ধারণ করতে নিজে গিয়ে ঘরে ঘরে পরিসংখ্যান, যাকে সার্ভে বলে আজকালকার দিনে,
এবং নিজেই প্রয়োজন অনুসারে চাল বিতরণ করতেন। রাতের বেলা চালের গাদার উপর ঘুমোতেন যাতে চুরি না হয়ে যায়। পরে জেলার ব্রিটিশ শাসকেরা তার এই সেবা দেখে খুবই অভিভূত হন এবং দিনাজপুর শহরে বিশাল ময়দানে তাঁবু খাটিয়ে তাকে ধন্যবাদ জানানো হয়েছিল। সেখানে ব্রিটিশ সমাবেশের সভাপতি মিস্টার এন বোনহ্যাম কার্টার বলেছিলেন, "We have assembled here to perform the pleasant duty of addressing a vote of thanks to Swami Trigunatitananda and his brotherhood for the work in regard to the scarcity which he did with his own hand and brain." তা অভিবাদন জানানোর যে প্রত্যুত্তর, তাতে প্রায় 2 ঘন্টা ধরে আমাদের সারদা প্রসন্ন মহারাজ ত্রিগুণাতীতানন্দজি এই দুর্ভিক্ষ নিবারণের ইতিহাস এবং উপায় কিভাবে দুর্ভিক্ষ এরপর ভবিষ্যতে রোধ করা যায় সেই বিষয়ে যে বক্তব্য রাখেন, তা 4টি কিস্তিতে ইন্ডিয়ান মিরর পত্রিকায় প্রথমে তার বক্তব্য বেরিয়েছিল, পরে 26 পাতার প্যামফ্লেট হিসেবে উদ্বোধন প্রেস থেকে তা ছাপা হয়। তা এত কথা কারণ শুদ্ধানন্দজির একটি স্মৃতিচারণ রয়েছে। সেখানে তিনি বলছেন, স্বামীজি স্বামী ত্রিগুণাতীতানন্দের উদ্যমের বিষয়ে উচ্চ প্রশংসা করতেন, তাকে উদাহরণ রূপে খাড়া করতেন। তিনি বলতেন, তিনি এবং গঙ্গাধর হলেন কেবল সেই জন যারা ইচ্ছুক ছিলেন আমাকে শ্রী রামকৃষ্ণের কাজে সাহায্য করতে। এর পরপরই এই ত্রিগুণাতীতানন্দজির সেবা করার 97 আগস্টের পরপরই সেপ্টেম্বর 1897 বিরজানন্দজি দেওঘরে সেবা করেন, আর অক্টোবর 1897 প্রকাশানন্দজি, এরা দুজনেই স্বামীজির সন্তান, তিনি দক্ষিণেশ্বরে বন্যাত্রাণ করেছিলেন। স্বামীজি চিঠিতে লেখেন, রামকৃষ্ণ সভা একদম জেকে যাক, হুজ্জুকের উপর হুজ্জুক বিরাম না যেন হয়, এই হলো সিক্রেট। সারদার কার্যের পরিপাটি দেখে খুব খুশি হলাম। গঙ্গাধর এবং সারদা যেখানে যেখানে গেছে সেই জেলায় এক একটা সেন্টার না করে আর যেন বিরত না হয়। আমরা দেখি এই যে সেবা যে আমরা করি, তার পেছনে একটা ভাব থাকে যে ঠাকুরই এই বহু রূপে, শিবই এই জীব রূপে সামনে এসে উপস্থিত হয়েছেন। জীব মানে শিবই, শিব আর জীব ভিন্ন নয়। তা হাজরা মশাই এই নিয়ে হাসাহাসি করেছিলেন দক্ষিণেশ্বরে, উহা কি কখনো হইতে পারে? ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর, যাহা কিছু দেখিতেছি এবং আমরা সকলেই ঈশ্বর। তো নরেন্দ্র যোগ দিয়েছেন, ঠাকুর তোরা কি বলছিস রে বলে হেসে একটু নরেন্দ্রকে স্পর্শ করে দিতে ওই অদ্ভুত স্পর্শে নরেন্দ্রনাথের ভাবান্তর হলো। এবং আমরা জানি বিস্তারিত রয়েছে, সংক্ষেপে দেখি এক জায়গায় তিনি বলছেন যে বাড়িতে ফিরলাম, সেখানেও তাই, যা কিছু দেখতে লাগলাম সে সকলই তিনি, এরূপ বোধ হতে লাগলো। খেতে বসলাম, দেখি অন্ন থাল যিনি পরিবেশন করছেন সে সকলই এবং আমি নিজেও তিনি ভিন্ন, অন্য কেহ নহে। ব্রহ্মার্পণং এক্সপেরিয়েন্স আমরা সংক্ষেপে বলতে পারি। ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্নও আমরা যে রোজ করি, নরেন্দ্র সেই রকম খেতে বসেও এইরকম যখন দেখছেন যে অর্পণ ক্রিয়া যেটি অর্পিত হয়েছে, চাল এবং যিনি অর্পণ করছেন থালা, সব কিছু সেই ব্রহ্ম। আরও রয়েছে সেখানে হেদুয়ার পুকুরের ধারে বেড়াতে গিয়ে চারপাশের লোহার রেলে মাথা ঠুকে দেখতাম, যা দেখছি তা স্বপ্নের রেল না সত্যকারের। তা এই যে আশ্চর্য ঘটনা, এছাড়াও অন্য একটি লীলা প্রসঙ্গে শরৎ মহারাজ লিখছেন, অন্য একটি আশ্চর্য ঘটনাও আমরা নরেন্দ্রনাথের কাছে সময়ান্তরে অন্য সময় শুনলেও এটা তিনি শনাক্ত করছেন যে এই সময়কারই ঘটনা। এই ঠাকুরের কাছে ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর, এটি জানার বা অনুভূতির সময়ের একটি ঘটনা, যে সেই সময়
শশী মহারাজ আর শরৎ মহারাজ তো দুই ভাই ছিলেন। তারা ওই চাপাডাঙ্গার কাছাকাছি জায়গায় তাদের বাড়ি ছিল। আর নরেন্দ্র সিমলে পল্লীর ছেলে। তা একদিন যে বেলা 2 প্রহরের কিছু পূর্বে আমরা সিমলার গৌরমোহন মুখার্জি স্ট্রিটে নরেন্দ্রনাথের বাড়িতে উপস্থিত হলাম। রাত্রি প্রায় 11টা অবধি আমরা তার সঙ্গে অতিবাহিত করেছিলাম। শ্রীযুক্ত রামকৃষ্ণানন্দ স্বামীজিও সেদিন আমাদের সঙ্গে ছিলেন। প্রথম দর্শন দিন থেকে আমরা নরেন্দ্রনাথের প্রতি যে দিব্য আকর্ষণে আকৃষ্ট হয়েছিলাম, বিধাতার নিয়োগে সেটি ওই দিন সহস্রগুণ ঘনীভূত হয়ে উঠেছিল। এর আগে আমরা ঠাকুরকে ঈশ্বর জানিত ব্যক্তি বা সিদ্ধ পুরুষ মাত্র বলে ধারণা করতাম, কিন্তু ঠাকুরের সম্বন্ধে নরেন্দ্রনাথের আজকের অদ্যকার প্রাণস্পর্শী কথাসমূহ আমাদের অন্তরে নূতন আলোক এনেছিল। আমরা বুঝেছিলাম মহামহিম শ্রী চৈতন্য ও ঈশা প্রভৃতি জগৎগুরু মহাপুরুষগণের জীবন ইতিহাসে লিপিবদ্ধ যে সকল অলৌকিক ঘটনার কথা পাঠ করে আমরা এতকাল অবিশ্বাস করে আসছি, সেইরূপ ঘটনা সকল ঠাকুরের জীবনে নিত্যই ঘটছে। দেখুন, শরৎ মহারাজ, শশী মহারাজ, এরা অবতার পার্ষদ, লীলা সঙ্গী, অবতার সঙ্গী, তাদেরও বিশ্বাস আনয়ন করছেন আরেক লীলা সহচর সহোদরের মতো স্বামীজি। বলছেন যে সেই সকলের কথা বলতে বলতে নরেন্দ্রনাথ সেদিন আমাদিগকে সন্ধ্যাকালে হেদুয়া পুষ্করিণীর ধারে বেড়াইতে লইয়া গিয়াছিলেন। যেই হেদুয়ার পুষ্করিণীতে মাথা ঠুকে জগৎ স্বপ্নবৎ কিনা স্বামীজি দেখছেন, সেখানেই তাদের নিয়ে গেছেন এবং কিছুকাল এর জন্য আপনাতে আপনি মগ্ন থেকে অন্তরের অদ্ভুত আনন্দ আবেশে পরিশেষে কিন্নর কণ্ঠে প্রকাশ করছেন, প্রেমধন বিলায় গোরা রায়, চাঁদ নিটাই ডাকে আয় আয় ইত্যাদি। এবং বলছেন, প্রেম বলো, ভক্তি বলো, জ্ঞান বলো, মুক্তি বলো, গোরা রায় যাকে যা ইচ্ছা তাই বিলাইছেন। কি অদ্ভুত শক্তি! এবং লীলা প্রসঙ্গে খুব সুন্দর বর্ণনা, যে এত সুন্দর লাগে মহারাজের লেখনী। শরৎ মহারাজ লিখছেন, সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হইয়া তামসী রাত্রিতে পরিণত হইয়াছে। পরস্পর পরস্পরকে দেখিতে পাইতেছি না, প্রয়োজনও হইতেছে না, কারণ নরেন্দ্রের জ্বলন্ত ভাবরাশি মরমে প্রবৃষ্ট হইয়া অন্তরে এমন এক দিব্য মাদকতা আনিয়া দিয়াছে, যাহাতে শরীর টলিতেছে এবং এতকালের বাস্তব জগৎ যেন দূরে স্বপ্ন রাজ্যে অপসৃত হইয়াছে। আর জগৎ ভুললে তো আনন্দই, জগতে দুঃখ তো জগতেই রয়েছে। জগৎ যদি ভোলা যায়, অহেতুকি কৃপার প্রেরণায় অনাদি অনন্ত ঈশ্বরের শান্তবৎ হইয়া উদয় হওয়া এবং জীবের সংস্কার বন্ধন বিনষ্ট করিয়া ধর্মচক্র প্রবর্তনে করারূপ সত্য, যাহা জগতের অধিকাংশের মতে অবাস্তব কল্পনা সম্ভূত, তাহা তখন জীবন্ত সত্য হইয়া সম্মুখে দাঁড়াইয়াছে। সময় কোথা দিয়ে কিরূপে পলাইল তাহা বুঝিতে পারিলাম না, কিন্তু সহসা শুনিতে পাইলাম রাত্রি 9টা বাজিয়া গেল। শুনিতে পাচ্ছেন মানে নিশ্চয়ই সেই সময়ও কোনো সাইরেন বাজতো, বা কোনো গির্জায় হতে পারে, বা কোথাও ঘণ্টার ধ্বনি, বা কোনোভাবে 9টা বেজেছে, তাদের হুঁশ এলো। এবং আছে আরও যে এরা একে অপরকে চাপাতলা থেকে সিমলে পল্লী এগিয়ে দেবে, আবার ঠাকুরের প্রসঙ্গ শেষ না হওয়াতে এদিকে আসবে, ওদিকে যাবে, এরকম করতে পরস্পরের যেতে যেতে অনেক রাত হয়ে গেছে। যেহেতু 9টা বেজে গেছে, তো নরেন্দ্রনাথকে এরা নিজেদের বাড়িতে ডেকে একটু জলযোগ করাবে। নরেন্দ্রনাথ যখন তাদের বাড়িতে প্রবেশ করবেন, তিনি আশ্চর্য হবেন যে এ যেন আমার চেনা জায়গা, আগে দেখেছি, এই রকম এদের অনুভব। স্বামী তুরীয়ানন্দের জীবনী গ্রন্থ থেকে জানা যায় যে শ্রী রামকৃষ্ণদেবের পুত সঙ্গে হরিনাথের ধর্মজীবন দিন দিন উন্নত হতে লাগলো
ইতিমধ্যে নরেন্দ্রনাথ প্রমুখ গুরুভ্রাতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ পরিচয় হয়েছে। নরেন্দ্রনাথ চিরদিন এই গুরুভ্রাতাকে গভীর শ্রদ্ধার চোখে দেখতেন এবং হরিভাই বলে ডাকতেন। উভয়ে কলকাতা থেকে দক্ষিণেশ্বর কখনো হেঁটে কখনো গাড়িতে যাতায়াত করতেন। একদিন পায়ে হেঁটে বরানগর হয়ে কলকাতা ফেরার পথে কথাবার্তা হচ্ছে। আর কি কথাবার্তা হবে, নরেন্দ্রনাথ হরিনাথকে বলছেন, এবং আমাদের একজন মহারাজও আছেন, নাম বলবো না, কখনো সখনো বলেন যে মহারাজ কিছু বলুন। তো এখানে বইতে দেখছি নরেন্দ্রনাথ ও হরিনাথকে বলছেন, মশায় কিছু বলুন শুনি। হরিনাথ উত্তর দিলেন, কি আর বলবো, কি আর কথা আছে। পরে শিবমহিম্ন স্তোত্র হইতে নিম্নলিখিত শ্লোকটি তিনি আবৃত্তি করলেন। অসিতগিরি সমং স্যাৎ কজ্জ্বলং সিন্ধু পাত্রে সুরতরু বরস শাখা লেখনী পত্র মুর্বি লিখতি যদি গৃহীত্বা শারদা সর্বকালং তদপি তব গুণানাম ঈশপারং ন ইয়াতি। এবং অনুরুদ্ধ হয়ে, অর্থাৎ তুরীয়ানন্দজি বা হরিভাইয়ের অনুরোধে নরেন্দ্রনাথ সেদিন ওজস্বিনী ভাষায় অনর্গল নানা কথা বলতে লাগলেন। শেষে বললেন, আমাকে যদি জিজ্ঞাসা করো তো বলি উনি LOVE পার্সনিফাইড। নরেন্দ্রনাথের বলবার ধরন ও প্রবল ঐকান্তিকতা দর্শনে হরিনাথ তার প্রতি আরও আকৃষ্ট হলেন। তার আরও বোধ হল নরেন্দ্রনাথের মধ্যে যে বিপুল আধ্যাত্মিক শক্তি বিদ্যমান তিনি সে বিষয়ে সম্পূর্ণ সচেতন। স্বামীজি একদিন হরিনাথকে বলেছিলেন, হরিভাই, ভগবান কি শাক মাছ যে এত দাম দিয়ে, অর্থাৎ এত জপ এইরূপ তপ করে তাকে লাভ করবে? আমরা প্রেমানন্দজির কথায় চলে আসি। প্রেমানন্দজি তখন বেলুড় মঠে রয়েছে। পূজনীয় জ্ঞানাত্মানন্দজির স্মৃতি কথা তিনি হয়তো কিছুটা বন্ধুবান্ধবের সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা করতে করতে বেলুড় মঠের পুরনো গেট দিয়ে পল্লীবঙ্গলের দিক দিয়ে হয়তোবা প্রবেশ করেছেন এবং বলছেন, এখন চুপ করো, আমরা পরম তীর্থ বেলুড় মঠে উপস্থিত হয়েছি। এবং এদেরই একজন জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলো তো, রাজনীতি বড় না ধর্ম বড়? পরে বুঝতে পারছেন যে বন্ধুগণ তার মনের অবস্থা যাচাই করার জন্য এইরূপ প্রশ্ন করছেন। তা যাই হোক, বিস্তৃত বর্ণনা রয়েছে। তা সেখানে দেখি যে মঠের বিস্তীর্ণ মাঠ পার হয়ে তারা পুরনো মন্দির, ঠাকুরের মন্দিরের নিকটে পৌঁছেছেন। মন্দিরের সিঁড়ি দিয়ে উপরে উঠে ভক্তিভরে ঠাকুর প্রণাম করলেন বন্ধুরা। দেখা দেখি জ্ঞানাত্মানন্দজিও করলেন। নিচে নেমে এসে দেখছেন বেঞ্চে সেই পূর্ব পরিচিত নাতি কৃষ্ণ গৌর বর্ণ প্রেমানন্দজি, একটু ফর্সা ছিলেন, আলতা রঙা বলা হয় খুব সম্ভবত, তিনি বসে আছেন। তা কি আলোচনা, ভক্তরাও রয়েছেন সঙ্গে, সামনে কি আলোচনা হচ্ছেন এরা জানেন না, এরা অল্প বয়সী সব যুবক এসছেন। তা সেইখানে একজন ভক্ত, পরে জ্ঞানাত্মানন্দজি জেনেছিলেন ইনি তদানীন্তন মেডিকেল কলেজের সেক্রেটারি ছিলেন, সুরেন্দ্রনাথ চক্রবর্তী তার নাম, এবং খুব তার্কিক ছিলেন। তার তর্ক স্পৃহার জন্য সকলে হেগেল বলে জানত। তা তিনি বাবুরাম মহারাজকে বলছেন, মহারাজ, এই দেখুন দেশের যুবকগণ কি নিয়ে মেতে আছে। এরা দেশের জন্য তাদের কাঁচা মাথা বলি দিতে প্রস্তুত হয়েছে, আর আপনারা এখানে বসে কি করছেন? কেবল খিচুড়ি খাওয়াচ্ছেন আর ঠাকুরের নাম প্রচার করছেন। এই কি বর্তমান ধর্ম? পূজনীয় মহারাজ শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। বাবুরাম মহারাজ কাছেই দরজার উপরে স্বামীজির বীর বেশ, অর্থাৎ চিকাগো পশ্চার, সেই চিকাগো ধর্মসভার প্রথম বক্তৃতায় যে বেশে তিনি দেন, বইতে এইরকমই রয়েছে, সেই ছবি ছিল টাঙানো। তার দিকে আঙুল নির্দেশ করে বাবুরাম মহারাজ বলছেন, দেখো তো, যদি তোমাদের দেশের রাজনৈতিক বা সমাজনৈতিক নেতার প্রয়োজন হতো, তাহলে শ্রী শ্রী ঠাকুর কি একে একটি ঐরূপ নেতা করে তোমাদের নিকট পাঠাতেন না? তা না করে একে তিনি করলেন কিনা একটি কপট দক্ষিণ কৌপিনধারী সন্ন্যাসী মাত্র।
এ দেখেও কি বুঝছো না যে তোমাদের দেশের কি প্রয়োজন বা তোমাদের কি আদর্শ হওয়া উচিত? কিন্তু হেগেল তো সহজে ছাড়বেন না। তিনি বলছেন, যাই বলুন, ওর হাতে কি কমণ্ডলু সাজে, না ওর কোমরে একখানা তরবারি ঝুললেই বেশ মানাতো। তখন বাবুরাম মহারাজ কোনো উত্তর না দিয়ে হরিবোল হরিবোল বলছেন। আর হেগেলও বলছেন, ওই তো আপনাদের এক কথা, যখনই কোনো গোলমেলে পড়েন তখনই কি বলেন হরিবোল হরিবোল। বাবুরাম মহারাজ এই কথার কোনো উত্তর দিলেন না এবং তার সেই দিব্য ভাবোদ্দীপ্ত মূর্তিতে বসিয়া রহিলেন। সাধু ভাষাতেই তিনি স্মৃতিচারণ করছেন জ্ঞানাত্মানন্দজি। তারপরে লিখছেন, ঠিক এর পরেই, তাহার এই ক্ষুদ্র কথাটি মনে হয় অজ্ঞাতসারে আমার হৃদয়ে প্রথম ধর্মের বীজ বপন করিল। যাই হোক, প্রাসঙ্গিক যে তথ্য যা নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম, যে সেখানে দেখি যে প্রথম স্বামীজি সম্পর্কে বাবুরাম মহারাজ জানতে পারেন ঠাকুরের কাছ থেকে। আর রাখাল মহারাজই বাবুরাম মহারাজকে প্রথমে ঠাকুরের কাছে নিয়ে যান। আর আরেক দিন, 3 দিন পরে যদ্দূর মনে পড়ছে, যে যখন তিনি দক্ষিণেশ্বরে যান, স্বামীজি পঞ্চবটিতে ছিলেন, রাখাল মহারাজ বাবুরাম মহারাজকে বলেন, যা ওখানে নরেনের সাথে পরিচয় করিয়ে দিতে। তা রাখাল মহারাজই, এবং রাখাল মহারাজ আর বাবুরাম মহারাজ একসাথে তারা স্কুলের সহপাঠী ছিলেন। মাস্টারমশাইয়ের স্কুল শ্যামপুকুরের মেট্রোপলিটন ইনস্টিটিউশন। এইভাবে তাদের তো আলাপ হয়। কিন্তু প্রথম যেদিন দক্ষিণেশ্বরে যান ঠাকুরকে দর্শন করতে বাবুরাম মহারাজ, সেদিন তিনি আশ্চর্য হয়েছিলেন যে ঠাকুর রাতের বেলা খুব কষ্ট পাচ্ছেন, বুকে গামছা নিংড়ানোর মতো কষ্ট হচ্ছে একজন যুবকের জন্য। কে সে নরেন্দ্র, তার নাম শুনছেন এবং ভাবছেন যে এ কেমন নিঠুর দরদি, এইরকম একটি ভাব তার হয়েছিল। ঠিক যেমন শরৎ মহারাজ নরেন্দ্রকে চিনতেন না, অনেক প্রশংসা শুনেছেন স্বামীজির, কিন্তু পরে জানতে পারেন যে এই যে যখন দেখেন এক বন্ধুর বাড়িতে একজন যুবক, সে কালা বিষয়ক গান করছেন এবং অদ্ভুত সেই বন্ধু তাকে নিয়েই মেতে রয়েছে, শরৎ মহারাজকে অতটা আমল দিচ্ছেন না। পরে জানতে পারেন এই সেই নরেন্দ্রনাথ। তা যাই হোক, নরেন্দ্রনাথ তো বাবুরাম মহারাজের কথা অনুসারে তরোয়াল অনুমোদন নয় তার ছবিতে, তবে লাঠি বোধহয় অনুমোদিত। কেননা নিরঞ্জন মহারাজের জীবনীতে দেখি, এবং স্বামীজি নিজেও লিখছেন যে নিরঞ্জন লাঠিবাজি করে, কিন্তু তা হজম হয়ে যায়, কেননা তার মার প্রতি ভক্তি রয়েছে। তা এইরকম যখন ইয়েতে রয়েছেন কাশীপুরে, দলের মধ্যে নিরঞ্জন ছিলেন সবচেয়ে শক্তপোক্ত এবং কঠিন স্বভাবের মানুষ। ঠাকুরের অসুস্থতার কথা শুনে দলে দলে ভক্তেরা এসে ভিড় করতে আরম্ভ করলে শ্যামপুকুরের বাটিতে এত অসুস্থতার মধ্যেও ঠাকুর চাইতেন না যে ভক্তেরা তার কাছে থেকে দূরে থাকুক, কিন্তু চিকিৎসকদের কড়া নির্দেশ, অপ্রয়োজনে কেউ যেন ঠাকুরের কাছে এসে তাকে বিরক্ত না করেন। যারা আসেন সকলেই ঠাকুরের পরিচিত ভক্ত, শিষ্যদেরও পরিচিত। কেমন করে তাদের মুখের উপর বলা হবে ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হবে না? অনেকেই বয়োজ্যেষ্ঠ। এই অপ্রিয় কাজটি কে করবে? চিন্তায় পড়ে গেলেন নরেন্দ্রনাথ। সামনে এসে দাঁড়ালেন ভক্ত নিরঞ্জন। স্বামী নিরঞ্জনানন্দ এক মহাজীবন। সেইখান থেকে আমরা দেখলাম যে আমরা ভাবতে পারি এরকম, যে যেমন মায়ের ভারী বা মায়ের দাড়ি, মায়ের দারোয়ান ছিলেন শরৎ মহারাজ, তেমনি নিরঞ্জন মহারাজ ঠাকুরের দাড়ি। মহাপুরুষ মহারাজকে স্বামীজি চিঠিতে লিখেছিলেন, জগৎ উচ্চ উচ্চ নীতির জন্য আদেও ব্যস্ত নয়, তারা চায় ব্যক্তি। তারা যাকে পছন্দ করে তার কথা ধৈর্যের সঙ্গে শুনবে, তা যতই অসার হোক না কেন, কিন্তু যাকে তারা পছন্দ করে না তার কথা শুনবেই না। এইটি মনে রেখো এবং লোকের সঙ্গে সেই মতো ব্যবহার করো, সব ঠিক হয়ে যাবে। যদি শাসন করতে চাও সকলের গোলাম হয়ে যাও, এই হলো আসল রহস্য। কথাগুলি রুক্ষ হলেও ভালোবাসায় ফল হবেই। যে কোনো ভাষার আবরণেই থাকুক না কেন, ভালোবাসা মানুষ আপনা হতেই বুঝতে পারে।
ভায়া, রামকৃষ্ণ পরমহংস যে ভগবানের বাবা তাতে আমার সন্দেহ মাত্র নাই। সাধু ভাষাতেই পত্র রয়েছে, আমি এর আগের অংশটি চলিত ভাষায় পড়ছিলাম। তবে তিনি কি বলতেন, লোককে দেখতে দাও, তুমি জোর করে কি দেখাতে পারো, এই মাত্র আমার অবজেকশন, লোকে বলুক, আমরা কি বলিব। দাদা, বেদ বেদান্ত পুরাণ ভাগবতে যে কি আছে তা রামকৃষ্ণ পরমহংসকে না পড়লে কিছুই বুঝা যাবে না। His life is a searchlight of infinite power thrown upon the whole mass of Indian religious thought. He was the living commentary to the Vedas and to their aim. ইত্যাদি রয়েছে। তারপরে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না, বুদ্ধ চৈতন্য প্রভৃতি একগেহে, রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট অ্যান্ড মোস্ট পারফেক্ট, জ্ঞান প্রেম বৈরাগ্য লোকহিত চিকিৎসা উদারতার জমাট, কারুর সঙ্গে কি তাহার তুলনা হয়। তাই একটি তথ্য দিই যে এরা যখন কাশীপুরের পরে, ঠাকুরের শরীর যাওয়ার পরে বরানগরে প্রথম মঠ তৈরি করলেন, মহাপুরুষ মহারাজ তখন খুব সম্ভবত কাশীতে ছিলেন। নরেন্দ্রনাথ তার করলেন, টেলিগ্রাম করলেন যে আমরা একটা মঠ করতে চলেছি, হলে তোমাকে খবর দেব, সঙ্গে সঙ্গে চলে এসো। তা প্রথম মঠ বাড়ি বরানগর যখন পাওয়া গেল, স্টেশন থেকে ঘোড়ার গাড়িতে বলরাম মন্দিরে মহাপুরুষ মহারাজ যে এসেছেন তারকদা, কাশী থেকে হাওড়া স্টেশন হয়ে খুব সম্ভবত, তারা তখন বলরাম মন্দিরে আছেন। তখন সেই গাড়িতেই সঙ্গে সঙ্গে আর নামালেন না তাকে, তারকদাকে, সেই গাড়িতেই তারকদাকে নিয়ে এবং রাজা মহারাজের সঙ্গে ঘোড়ার গাড়িতে নরেন্দ্রনাথ ও রাখাল বরানগর মঠে এসে পৌঁছেছিলেন। আমরা বিজ্ঞান মহারাজের কথায় চলে আসি। 1938-এর 14ই জানুয়ারি, এবছরের মতো, এবছরেও 14ই জানুয়ারি চলে গেছে, পৌষ সংক্রান্তির পড়েছিল এবং সেই দিনই বেলুড় মঠে মন্দির প্রতিষ্ঠা হয়। আত্মারামের কৌটো পুরনো মন্দির থেকে নতুন মন্দিরে এনে প্রতিষ্ঠা করেছিলেন বিজ্ঞান মহারাজ, হরিপ্রসন্ন মহারাজ, বিজ্ঞানানন্দজি। তা বর্ণনায় রয়েছে, মহারাজ ভোরবেলায় জামা কাপড় পরে নির্দিষ্ট সময়ের অপেক্ষায় চেয়ারে বসে আছেন এবং কথাবার্তা বলছেন। কিছুক্ষণ কথা বলার পর বললেন, মন্দিরে ঠাকুরকে বসিয়ে বলবো, স্বামীজি, আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর আপনার পরিকল্পিত মন্দিরে বসেছেন। আপনি বলেছিলেন উপর হতে দেখবেন, তাই দেখুন, ঠাকুর আজ নবনির্মিত মন্দিরে বসেছেন। আরও একটা কথা ঠাকুরকে জানাবো। সব হয়ে গেছে। ছোট্ট মোটর গাড়িতে করে পুরনো মন্দির থেকে নতুন মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠা হয়েছে, আত্মারামের কৌটো নিয়ে আসা হয়েছে। সব অনুষ্ঠানের পরে জনৈক সেবক জিজ্ঞাসা করছেন যে, মহারাজ, আপনি বলেছিলেন ঠাকুরকে বসিয়ে ঠাকুরকে ও স্বামীজিকে কি বলবেন, তা বলেছিলেন কি? তা বিজ্ঞান মহারাজ বলছেন, হ্যাঁ বলেছি। স্বামীজিকে বললাম, স্বামীজি, আপনি উপর থেকে দেখবেন বলেছিলেন, আজ দেখুন আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর নতুন মন্দিরে বসেছেন। তখন আমি স্পষ্ট দেখতে পেলাম স্বামীজি, রাখাল মহারাজ, মহাপুরুষ মহারাজ, শরৎ মহারাজ, হরি মহারাজ ও গঙ্গাধর মহারাজ প্রমুখ সকলেই দাঁড়িয়ে দেখছেন। পরে সেবক বললেন, ঠাকুরকে কি বলবেন বলেছিলেন? তখন বিজ্ঞান মহারাজ বলছেন, হ্যাঁ তাকেও বলেছি, তবে তা কাউকে বলবো না। এই বলে একটু হাসলেন। কি ছিল তার মনে আমরা জানি না, কিন্তু আমরা কল্পনার মোটর গাড়িতে চড়ে অনুমান করতে পারি যে দুটো একটু যদি কথাকে যদি আক্ষরিক অর্থে ধরা হয়, একটু গ্যাপ ছিল, মানে একটু ফারাক ছিল। সেই দুটোর মধ্যে সেতু বন্ধ করেছিলেন বিজ্ঞান মহারাজ। ঠাকুর নরেন্দ্রকে বলেছিলেন, তুই আমাকে কাঁধে করে নিয়ে নে, যেখানে রাখবি সেখানেই আমি যুগ যুগ ধরে থাকবো। তা নরেন্দ্র তো পুরনো মন্দিরে বা মঠভূমিতে এসে সেই ঠাকুরের আত্মা নামের কৌটো পুজো করেছিলেন। আবার স্বামীজি এই ওঙ্কার মন্দির, ইউনিভার্সাল টেম্পেলের পরিকল্পনা করে যাতে সবাই আমরা এসে বসতে পারি ঠাকুরের সামনে, সেই রকম করতে বিজ্ঞান মহারাজকে নির্দেশ দিয়েছেন। তো ঠাকুর বলেছেন, স্বামীজি যেখানে রাখবেন সেখানেই থাকবো। আবার স্বামীজি বলছেন, বিজ্ঞান তুই এই মন্দির কর। তা ভাবতে পারি আমরা, কল্পনা, নিছক কল্পনা, যে
এই স্বামীজির কথা একটি সার্বজনীন মন্দির হবে, ইউনিভার্সাল টেম্পল হবে, এবং ঠাকুরের কথা স্বামীজি যেখানে রাখবেন আমি সেখানেই থাকব। এই দুটোর মধ্যে সেতুবন্ধ রচনা করেছিলেন বিজ্ঞান মহারাজ। লাটু মহারাজের জন্মতিথি গেল, তা লাটু মহারাজ বলছেন, আমাদের মধ্যে এমন একটা ভালোবাসা ছিল যে কেউ কারুর কথায় রাগ পুষে রাখতো না। ভিক্ষে করে কেউ কোনো ভালো জিনিস পেলে তা ঠাকুরের সেবায় লাগিয়ে দিত। হামেশা ঠাকুরের ভালোবাসা নিয়ে কথা উঠত। কেউ বলতো ঠাকুর আমায় বেশি ভালোবাসেন, আর একজন অমনি বলতো না হামায় বেশি। এইরকম করতে করতে তকরার হতে থাকতো। তকরার মানে ঝগড়া বা পীড়িতের এক রকমের যে তর্কাতর্কি। তাহলে আমার কথা তা লাটু মহারাজ বলছেন, তিনি ঠাকুর কুছু রেখে যাননি, তাতেও তোমাদের সব ঝগড়া হচ্ছে। আর যদি কুছু রেখে যেতেন তাহলে তোমরা তো কোর্টে মকদ্দমা লড়তে যেতে। আমার কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। একদিন লোরেন ভাই দুপুরে আমাকে খুব ফায়ার করছে, তাই শুনে হামনে বললুম, হ্যাঁ ভাই লোরেন, তুমি এমন ফায়ার করতে শিখলে কেমন করে? তখন লোরেন ভাই বলে গেল, আরে আমি কি ফায়ার করতে জানি, উনি জানতেন। দেখ না, এতগুলো ছেলেকে উনি এমন ফায়ার করে দিয়ে গেলেন যে সবাই ঘর বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, ভালো খাওয়া ভালো পড়া ছেড়ে একেবারে বাউন্ডুলে হয়ে পড়ল। এক জায়গায় দল বেঁধে থাকতে গেলেই খুঁটিনাটি বাঁধে, পরস্পর মন কষাকষি হতে থাকে। বাকি মঠ বাড়িতে আমাদের মধ্যে মন কষাকষি ছিল না, যার যা মনে হতো বলতো, বাকি তারপরেই সব গোল মিটে যেত। তারপরে বলছেন, এমন সব কথা বলতো যা শুনলে রক্ত গরম হয়ে যায়। বাকি যোগ ধ্যান করায় তখন সকলার মধ্যে একটা সংযম ভাব এসেছিল, কেউ কারুর কথা গায়ে মাখতো না। তো এইটি লাটু মহারাজের কথা হলো। আমরা শেষে চলে এসেছি। যোগানন্দজি আমরা জানি, বিস্তারিত বলবো না, আপনারা স্বামী শিষ্য সংবাদে সেই বিবরণ রয়েছে, জানেন যে যখন মিশন, রামকৃষ্ণ মিশনের প্রথম অধিবেশন হলো বলরাম বসুর বাড়িতে, সভা ভঙ্গের পর যোগানন্দজি, স্বামীজি প্রথমে বলেছিলেন, এই রূপে কার্য তো আরম্ভ করা গেল, এখন দেখ ঠাকুরের ইচ্ছায় কতদূর হয়ে দাঁড়ায়। তখন যোগানন্দজি বলছেন, তোমার এসব বিদেশি ভাবে কার্য করা হচ্ছে, ঠাকুরের উপদেশ কি এরূপ ছিল? স্বামীজি বলছেন, তুই কি করে জানলি এসব ঠাকুরের ভাব নয়? অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা তোদের গণ্ডিতে বুঝি বদ্ধ করে রাখতে চাস? আমি এ গণ্ডি ভেঙে তার ভাব পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাব। আরও বর্ণনা রয়েছে, আমরা তার মধ্যে যাচ্ছি না। স্মৃতির আলোয় স্বামীজি গ্রন্থে দেখি, গঙ্গার চলন্ত ধারার সঙ্গে সঙ্গে বেলুর মঠে তাঁর সময়ে, স্বামীজির সময়ে একটা নিরন্তর আনন্দ ধারা বয়ে যেত। যারা এই স্রোতের মধ্যে এসে পড়েছেন তারা সবাই এক বাক্যে এই কথায় সায় দেবেন বলে একদিন সকাল 9টা-10টার সময় বুড়ো গোপাল দাদা অদ্বৈতানন্দজিকে স্বামীজি বলছেন, সেই ঘটনা রয়েছে, যে দেখো তুমি দিন দিন বুড়ো হয়ে যাচ্ছ, এই বেলা সাবধান, এবার থেকে কেবল ফল ও দুধ খেতে হবে, নইলে কি হবে, হাড়ে জং ধরে যাবে। এইরকম 5টা কথা বলতে বলতে লোকে বলে, জানো তো, যে দুধে আচালুম ঘোলে ছোঁচালুম, তা তুমি হলে আমাদের মধ্যে সকলের বয়োজ্যেষ্ঠ, কাল তোমার দুধে অভিষেক হবে। এবং সত্যি সত্যি 10-12 সের কাঁচা দুধ নিয়ে সকলে মিলে, তাদের থেকে সব থেকে সিনিয়র মোস্ট সেই গোপাল দাদাকে, তিনিও তেমন স্নান নিলেন, সর্বশরীরে তার ঢেলে তাকে চান করানো হলো, হাসির তোর বইতে লাগলো। পরে অবশ্য গঙ্গা জল দিয়ে গোপালদাকে পরিষ্কার করে দেওয়া হয়। এবং আমরাও যে খুব শুনেছি যে ছোট্ট শিশুদের, যে কোনো উপজাতি যেখানে রয়েছে সেই ট্রাইবাল সেন্টার, বা একদম বাচ্চা যে বাড়ি ছেড়ে এসছে মিশনে, তাকেও স্নান করানো হয়। বা আমাদের যে যখন রোগীরা হাসপাতালে আসে তার ক্ষত ধুইয়ে দেওয়া হয়। তো যাই হোক, এইখানে
পরে অবশ্য গঙ্গা জল দিয়ে পরিষ্কার করা হলো, নতুন কাপড়, ভালো খাবার দাবার, ফল দুধ মিষ্টান্ন ইত্যাদি তার জন্য বিশেষ ব্যবস্থা করা হতো। শিবরাত্রি আসছে, শিবের স্নান হবে বা দুর্গাপূজায় আমরা মহাস্নান করাই মাকে। তা যাই হোক, এই গোপাল দাদা আর লাটু মহারাজের কথা দিয়েই শেষ করব। ঠাকুরের একটি কথা রয়েছে যে তোমাদের কলকাতার লোকেদের খালি লেকচার, কলকাতা মানে তো যেমন ঠাকুর বলছেন যে কলকাতার লোকেদের পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো, মাকে বলছেন। আবার বলছেন যে কলকাতার লোকেদের খালি লেকচার, নিজেকে কে বোঝায় তার নেই ঠিক, এইসব রয়েছে। কলকাতা তো স্থান মাত্র নয়, আধুনিক নগর সভ্যতাকে লক্ষ্য করেই হয়তোবা তিনি বলছেন। তা একদিন দুই সেবক রয়েছে, এই লাটু আর বুড়ো গোপাল। ঠাকুর কথায় কথায় লাটুকে বলছেন এখানকার কথা মানতে হবে। লাটু অমনি বলছেন এখানকার কথা তো আমি জানি না, আপনি আমাকে এখানকার কথা বুঝিয়ে দিন। হ্যাঁ, অমনি ঠাকুর গোপালকে ডেকে বলছেন ওগো গোপাল শোনো, লেটো কি বলে, বলে এখানকার কথা বুঝিয়ে দিন। এখানকার কথা কি বুঝানো যায়, তুমিই বলো তো বাপু, এ কেমন আবদার। গোপালদা উত্তর দিলেন আপনার তো জানা আছে, বলে দিন না। মধ্যস্থকে বিপক্ষে যোগ দিতে দেখে ঠাকুর বলে উঠলেন ওগো তোমার এ কি রকম কথা, এখানকার কথা কি জানিয়ে দিতে আছে। মধ্যস্থ গম্ভীর মহারাজ লিখছেন লীলা প্রসঙ্গ এই ভক্তমালিকাতে, শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকাতে, মধ্যস্থ অর্থাৎ গোপালদাতা বললেন এখানকার কথা শুনবার জন্যই তো আমরা সব এসেছি, আমাদের না বললে আমরা জানবো কেমন করে। হার মেনে ঠাকুর স্মিত হাস্যে বলিলেন এখন নয়, এখন নয়, এখানকার কথা এখন নয়, সময় হলে একদিন তোমরা সব বুঝবে। এটি একটি পরম আশ্বাস যে অবতারকে সমসময়ে চেনা যায় না। রাজা ছদ্মবেশে নগর পরিদর্শনে এসেছেন যেহেতু, সেই জন্য অনেক সময় আমরা দুঃখে বা অনেক সময় ভক্তিতে বলি যে ঠাকুরের সময়ে যদি থাকতাম, মাকে যদি দেখতাম, স্বামীজিকে যদি সেবা করতে পারতাম, কিন্তু সময়ে তাদের মহত্ব অনেক সময় ধরা পড়ে না। সেই জন্য যে সময় হলে একদিন, সেই একদিন সে অবতার চলে যাওয়ার পরে হয়তোবা এসেছে, আমরা কিছু কিছু অনুধ্যান করতে পারছি। আমরা একটি সাধু মুখে শোনা স্তোত্র দিয়ে আজকের পাঠ শেষ করব। অখণ্ডম সচ্চিদানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম আবির্ভূতং জগত্রাতুং স্বামিনং তং নমাম্যহম। বীরেশ্বর শিব সাক্ষাৎ নররূপেণ রূপিতম সেবার্থম আর্তদীনানাং স্বামিনং তং নমাম্যহম। লীলা সহচর শ্রেষ্ঠং গুরুভক্তি পরায়ণম ধ্যান সিদ্ধং তপোনিষ্ঠম স্বামিনং তং নমাম্যহম। यो अस्ति श्रीरामकृष्णस्य दास जन्मनि जन्मनि आगतस्तस्य कार्यार्थं स्वामिनं तं नमाम्यहम्। आगतस्तस्य कार्यार्थं स्वामिनं तं नमाम्यहम्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।